মজুমদারের কাহিনী অত্যাচারীর প্রাসাদ। যতবারই আপনাদের কোনো ভয়ের গল্প বলতে যাই, ততবারই কোথা দিয়ে যেন অতীত এসে পড়ে। যত পেছন দিকে হাঁটতে থাকি, তত ভয়ের পারদ বাড়তে থাকে। তবে আজ পেছন দিকে হাঁটতে হাঁটতে আমরা ইতিহাসের যে পাতায় এসে থামব, মানব সভ্যতার ইতিহাসে তার চেয়ে বড় ভয়ের আর কিছুই নেই। শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী অত্যাচারীর প্রাসাদ। শতাব্দী প্রাচীন ভিলার সামনে প্রশস্ত বাগান। দীর্ঘদিনের অযত্নের ফলে সেই বাগানের অধিকাংশটাই গ্রাস করেছে আগাছা। এই মুহূর্তে অবশ্য সেই জবরদখলকারীদের উচ্ছেদ করে বাগানের পরিপাটি চেহারা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে দুজন মালি। একটা বেঞ্চে অলস ভঙ্গিতে বসে তাদের কাজকর্ম পর্যবেক্ষণ করছে তরুণী লিন্ডা হোমস। তার স্বামী অ্যালবার্ট হোমস এখন বাড়ির ভেতরে। সেখানে চলছে প্রকাণ্ড সব জানলার রঙিন কাচের সার্সি আর দেওয়ালে লাগানো বাতিদান সাফাইয়ের কাজ। তারই তদারকিতে ব্যস্ত সে। নিজের নতুন সম্পত্তি নিয়ে তার মুগ্ধতার শেষ নেই। ভিলার উন্মুক্ত সদর দরজা দিয়ে ভেতরে তাকে ইতস্তত ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। মাঝে মধ্যেই কানে এসে পৌঁছচ্ছে তার শশব্যস্ত এবং উদ্বিগ্ন নির্দেশ। আরে এর সামলে কি করো বলো তো? না না, একজন নয়, দুজনে মিলে মইটা ধরো। লিন্ডার অবশ্য অত উৎসাহ নেই। সত্যি বলতে কি, মধ্য জার্মানির এই জনবিরল অঞ্চলে অ্যালবার্টের প্রাচীন ভিলা কেনা নিয়ে কোনো আপত্তি না থাকলেও মাসখানেকের জন্য এখানে এসে থাকার পরিকল্পনাটা প্রথম থেকেই ছিল না পছন্দ। সামান্য মডেল থেকে নিজের রূপের দৌলতে কোটিপতির ঘরণী হয়েছে সে, আর তারপর থেকে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠেছে বিলাস ব্যসনে। এই আমোদ প্রমোদহীন পাণ্ডব বর্জিত জায়গায় দাস দাসী পরিবৃত হয়ে থাকতে পারবে না জেনে প্রথম থেকেই তার মন কিছুটা বিরূপ হয়েছিল। তবুও অনেকটা অ্যালবার্টের চাপেই আসা। কোটিপতি, হ্যাঁ তা তো বটেই অ্যালবার্ট। মার্কিন মুলুকের নিউ জার্সিতে তার পূর্বপুরুষের প্রতিষ্ঠিত বিখ্যাত মোটর পার্টসের ব্যবসা। অঢেল ধনদৌলতের জোরেই অ্যালবার্ট তার শখের পেছনে ছুটতে পারে। শখ বলতে অবশ্যই একটাই, ইউরোপের বিভিন্ন প্রান্তে প্রাচীন বাড়ি বা ভিলা খরিদ করা। অদ্ভুত। কিছুটা উদাসীন দৃষ্টিতে ভিলার সদর দরজার দিকে তাকিয়েছিল লিন্ডা। হঠাৎই একটা জিনিস তার চোখে পড়ল। ভিলার সামনের দেওয়ালের অনেকটা অংশ ঢাকা পড়েছে আইভি আর ম্যালপিজিয়া লতায়। সদর দরজার ঠিক ওপরে সেই সব লতা পাতার মধ্যে দিয়ে উঁকি মারছে না খোদাই করা কয়েকটা অক্ষর। কৌতূহলী লিন্ডা উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে সেদিকে এগোলো। এরবেইট ম্যাক্ট ফ্রেই ভালোভাবে ঠাহর করে বোঝা গেল, কিন্তু এর মানে কি? জার্মান ভাষাটা আবার তেমন সড়গড় নয় লিন্ডার। বার্টি, এই বার্টি, একবার এদিকে এসো তো। হ্যাঁ, কি বলছো? এই লেখাটা দেখো তো, এটাই কি এই ভিলার নাম? ও ওটা না না, ওর মানে হচ্ছে ওয়ার্ক সেটস ইউ ফ্রি, কর্মেই মুক্তি। নাজি আমলে জার্মানির অনেক কনসেন্ট্রেশন ক্যাম্পের গেটের ওপরেই ওই কথাটা লেখা থাকতো। যাদের এখানে আনা হতো তাদের ধোঁকা দেওয়ার জন্য। কনসেন্ট্রেশন ক্যাম্প? হ্যাঁ, বুকেনভাল্ড কনসেন্ট্রেশন ক্যাম্প তো এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। পোল্যান্ড দখল করে জার্মানরা সেখানে তৈরি করেছিল অটসভিটস ক্যাম্প, সেই যেখানে গ্যাস চেম্বার হত্যাকাণ্ড হয়েছিল। তারপরেই সব থেকে বড় এবং কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প এই বুকেনভাল্ড। একেবারে জার্মানির মাঝখানে হওয়াতে এখানে আটকে রাখা হয়েছিল এদেশের ইহুদি, হিটলার বিরোধী, এমনকি কিছু যুদ্ধবন্দীদেরও।
1937 থেকে 45 অবধি এখানে বন্দির সংখ্যা ছিল আনুমানিক 2.5 থেকে 3 লাখ। অনাহার, অত্যাচার আর সরাসরি হত্যার দরুন তাদের মধ্যে প্রায় 60,000 মানুষ মারা যায়। আর থামো, আর শুনতে চাই না। বিতৃষ্ণার সাথে বলল লিন্ডা। লেখাপড়ায় সে কোনো কালেই খুব ভালো ছিল না। হলোকাস্ট, নাৎসিদের হত্যাকাণ্ড এসব বিষয়ে ভাষা ভাষা ধারণা রয়েছে মাত্র। অবশ্য অ্যালবার্ট নিশ্চয়ই ভিলা কেনার আগে এ বিষয়ে পড়াশোনা করেই এসেছে। কিন্তু তোমার কথা অনুযায়ী ওই বাক্যটা লেখা থাকতো কনসেন্ট্রেশন ক্যাম্পের গেটে। এটা তো বসত বাড়ি, এর সদর দরজায় ওই লেখা কেন? সেটাই তো, ভাইমার শহরের এই বাড়ি আদতে ছিল এক অভিজাত ইহুদি পরিবারের বাসস্থান। এখানে বুকেনভাল্ড ক্যাম্প তৈরির সময় আর 5টা ইহুদি বাড়ির মতো এটাকেও জার্মান সরকার দখল করে। 1937 থেকে 42 পর্যন্ত ক্যাম্পের অধ্যক্ষ কার্ল অটো কক তার স্ত্রী ইলসে কককে নিয়ে এখানেই থাকতেন। বোধহয় তাদের ইচ্ছাতেই দরজার ওপরে ওই লেখাটা খোদাই করা হয়েছিল। লিন্ডা একটা নিঃশ্বাস ফেলল। মধ্য জার্মানির এই ভাইমার নিতান্তই নগণ্য একটা শহর। এর অবস্থান লিপজিগ শহরের 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। নুরেমবার্গ বা ড্রেসডেনের মতো বড় শহর থেকে দূরত্ব আরও বেশি। সেই শহরেরও বাইরের দিকে একেবারে নির্জন অঞ্চলে এই ভিলা। এ নিয়ে অ্যালবার্টের এতটা উৎসাহ কেন, এতদিন বুঝে উঠতে পারছিল না সে। এবারে ব্যাপারটা পরিষ্কার। ঐতিহাসিক গুরুত্ব আছে বলেই এই বাড়ি কিনেছে লিন্ডার স্বামী। তবে এই বাড়ি বিক্রি করার সময় এজেন্ট একটা বিষয়ে সতর্ক করে দিয়েছিল। এই আধা গ্রামে এমনিতেই জনসংখ্যা কম, যারা আছে তারাও কেউ এই ভিলায় কাজ করতে আসবে না। স্থানীয় স্তরে এই বাড়ির নাকি কোনো একটা দুর্নাম আছে। সেই দুর্নামও কি কোনোভাবে এই ইতিহাসের সঙ্গে জড়িত? লিন্ডা প্রশ্নটা না করে পারল না। কিন্তু সেই কনসেন্ট্রেশন ক্যাম্প তো কবেই বন্ধ হয়ে গেছে। যে অত্যাচারীরা এখানে থাকতো তারাও আর বেঁচে নেই। তাহলে গ্রামবাসীদের এই বাড়িটাকে ভয় পাওয়ার কারণটা কি? ইলসে কক, দ্য উইচ অফ বুকেনভাল্ড। গ্রামবাসীর ধারণা এই বাড়িতে ওর অভিশাপ আছে। উত্তর এলো তাদের পেছন দিক থেকে। ঘুরে দাঁড়িয়ে দুজনে দেখল বাগানের গেট খুলে সোনালি চুলের একটা লম্বা লোক ভেতরে ঢুকে এসেছে। চোখাচোখি হতেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে সে ইংরেজিতে বলল, গুড মর্নিং। জানা গেল সে এজেন্টের লোক, নাম হাইনরিক। মালিকের নির্দেশে হোমস দম্পতির খোঁজ খবর নিতে এসেছে। ইলসে কক যে খুব অত্যাচারী মহিলা ছিলেন তা জানি, কিন্তু আমেরিকান সৈন্যরা বুকেনভাল্ড দখল করার পর তাকে তো গ্রেপ্তার করা হয়। বইয়ে পড়েছি বিচারে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়। হ্যাঁ, কিন্তু ওর ধারণা ছিল বিচারের নামে ওর সাথে প্রহসন হয়েছে। কয়েকটা অপবিত্র রক্তের নীচ ইহুদিকে হত্যা করাটা কোনোভাবেই অন্যায় নয়। আদালতে দাঁড়িয়েই বলে মৃত্যুর পরে হলেও উনি নিজের প্রিয় জায়গায় ফিরে আসবেন, আবার বহাল তবিয়তে থাকবেন পুরনো সঙ্গী সাথীদের নিয়ে। ওর বাসস্থানে অন্য কেউ সুখে শান্তিতে থাকতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, আর সেই থেকেই কেউ লোকের ধারণা এই ভিলা অভিশপ্ত। আপনাদেরও অনেকে অনেক কিছু বলতে পারে, পাত্তা দেবেন না। কিন্তু ইলসে ককের এই অভিশাপের পরেও নিশ্চয়ই এ বাড়িতে মানুষজন থেকেছে। আরে না মশাই, আপনারাই প্রথম। আমেরিকানরা বাড়িটা ইহুদি মালিকের বংশধরদের হাতে ফিরিয়ে দিলেও তারা কেউ এখানে থাকেনি। কেয়ারটেকার দেখভাল করত। বছর 3 আগে বর্তমান মালিক বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা এতদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু আপনারাই প্রথম খদ্দের। অ্যালবার্ট আর কথা বাড়াল না। বাড়ির এজেন্টকে সে অনুরোধ জানিয়েছিল সম্ভব হলে গ্রামের কাউকে বাড়ির কাজ করার জন্য রাজি করাতে। হাইনরিক সেই বন্দোবস্তও করে ফেলেছে। আরমান আর মারিয়া দুজনে স্বামী স্ত্রী, দুজনেরই বয়স 40-এর কোঠায়। মাইল খানেক দূরে থাকে। ওরা কাজ করতে রাজি হয়েছে বটে, তবে শর্ত হলো সকালে এসে বিকেলে চলে যাবে। অন্ধকার নামার পর কোনো মতেই এখানে থাকবে না।
বলতে বলতেই সেই দম্পতি এসে পড়ল। হারমান লোকটি চুপচাপ, শক্তপোক্ত চেহারা, মাথায় একটু টাক আছে। মারিয়া তুলনায় ছোটখাটো উচ্ছল প্রকৃতির। সুবিধা এই যে দুজনেই ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। রান্নাবান্নার আয়োজন খুব বেশি না থাকায় মারিয়া লিন্ডাকে বলল, প্রথম দিনটা তাহলে বরং আমাদের ঘরোয়া স্যুপই খেয়ে দেখুন। মাংসের সাথে বাঁধাকপি ও অন্যান্য সবজি মিশিয়ে তৈরি হলো ঘন সরুয়া। গরম রুটি সহযোগে সেই ঝোল দিয়ে দ্বীপ্রাহরিক আহার মন্দ হলো না। মালি এবং সাফাই কর্মীরা ততক্ষণে বিদায় নিয়েছে। মারিয়ার সাহায্যে দ্রুত ঘরদোর গুছিয়ে ফেলতে লাগলো লিন্ডা। ভিলায় অল্প কিছু প্রাচীন আসবাব ছিল, আরও কয়েকটা হালকা আসবাব সকালেই এসে পৌঁছেছে ফার্নিচারের দোকান থেকে। একতলায় কিচেন ছাড়া একটাই বড় হল ঘর, বসার ঘর ও ডাইনিং রুম একসাথে। সেখানে ডাইনিং টেবিল আর চেয়ার পাততে গিয়ে থমকে গেল দুই নারী। একদিকে দেওয়ালে একটা প্রকাণ্ড পোর্ট্রেট, পুরনো দিনের অভিজাত পোশাকে এক মধ্যবয়সী মহিলা চেয়ারে বসে। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন এক প্রৌঢ়, পরনে সামরিক পোশাক। অস্ফুট স্বগতোক্তি করে নিজের বুকে ক্রস আঁকল মারিয়া। মেইন গড, ভয় পাচ্ছ কেন? কার মানে কাদের ছবি এটা? বার্টি, একবার এদিকে এসো তো। দীর্ঘদিনের অব্যবহারের ফলে ভিলার বেশ কিছু জানলার কবজা মরচে ধরে অকেজো হয়ে পড়েছিল। হারমানের সাহায্যে আলবার্ট সেগুলো চালু করার চেষ্টা করছিল। ডাক শুনে কাজ থামিয়ে এদিকে এলো। এই ছবিটা সকালে এখানে ছিল কি? দেখেছি বলে তো না, মনে পড়ছে না। আরে এটা একটা দারুণ আবিষ্কার। 1942 সালে ম্যাক্স লিবার নামে কোনো এক শিল্পীর আঁকা পোর্ট্রেট। ছবির নিচে শিল্পীর নাম আর সাল লেখা আছে। এখানেই টাঙানো ছিল, তবে দেওয়ালের দিকে মুখ করে। সোজা করে শুধু কাঁচটা পরিষ্কার করার ব্যবস্থা করেছি। দেওয়ালের দিকে ঘোরানো থাকলেই ভালো ছিল। কেন? মানুষ নয়, সাক্ষাৎ ডাইনি ওই মহিলা। ইলসে কক, পেছনে ওর স্বামী কার্ল ওটো কক। ও, ইনি তিনি? বলে ছবির সামনে এগিয়ে গেল লিন্ডা। ভদ্রমহিলা সুন্দরী, তাতে সন্দেহ নেই, কিন্তু সেই সৌন্দর্যের সাথে কোথায় যেন মিশেছে একটা চাপা নিষ্ঠুরতা। মুখের রেখায়, ভ্রুভঙ্গিতে, ঠোঁটের কোণে চাপা হাসিতে দক্ষতার সঙ্গে সেই ক্রূঢ়তাকে ধরেছেন শিল্পী। ভদ্রলোকের মুখ অবশ্য ভাবলেশহীন, অনেকটা মুখোশের মতো, আদর্শ সর্বাধিনায়ক। একটা জিনিস লিন্ডার অদ্ভুত লাগলো। ক্যানভাসের ওপরের অংশে ইলসের মাথার ঠিক ওপরে এবং কার্লের মুখের পাশে ফাঁকা জমিতে বেখাপ্পাভাবে কালো রঙের একটা মাকড়সা আঁকা হয়েছে। শূন্যে নিরালম্বভাবে বিস্তৃত কিছুটা জালের উপর সে বসে রয়েছে। ইলসের চোখের উল্লসিত দৃষ্টি যেন তার উপরেই নিবদ্ধ। পোর্ট্রেটে একটা মাকড়সা কেন? জিজ্ঞেস করতে বাধ্য হলো লিন্ডা। অ্যালবার্ট কাঁধ ঝাঁকালো। এর উত্তর তার জানা নেই। আর কথা এগোলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। টেবিলে রাতের খাবার আর ফ্লাস্কে কফি বানিয়ে রেখে হারমান ও মারিয়া বিদায় নিল। তারা আবার আসবে কাল সকালে। ভিলায় এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি, হয়তো তাতে আরও 2-3 দিন লাগবে। মোটা মোটা কয়েকটা মোমবাতি জ্বালিয়ে একতলার হলঘর আলোকিত করা হলো। এই ব্যবস্থায় লিন্ডার বেশ অস্বস্তি হচ্ছিল। তবু ভালো, এখানে গরমের ছিটে ফোটাও নেই, না হলে আর টেকা যেত না এই বাড়িতে। অ্যালবার্টের অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই। কফিতে চুমুক দিয়ে সে উত্তেজিতভাবে বলল, উফ, ভাবতে পারছো ব্যাপারটা কি রোমাঞ্চকর? 80 বছর আগে সন্ধেবেলা
এই ঘরেই হয়তো বসে আছেন কার্ল অটো কক আর ইলসে কক। তাদের সাথে দেখা করতে এসেছেন এসএস কমান্ডাররা। আর এসএস মানে কি? শুটজস্টফেল, হিটলারের তৈরি বিশেষ আধা সামরিক বাহিনী। এদের মূল কাজ ছিল দেশের মধ্যে হিটলার বিরোধীদের কণ্ঠরোধ আর বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্প পরিচালনা। লিন্ডা আর কথা বাড়ালো না। রেফ্রিজারেটর আনা হলেও বিদ্যুতের অভাবে তা অচল, তাই তাড়াতাড়ি খেতে বসে গেল দুজনে। খেতে খেতে হঠাৎ সেই ছবির দিকে চোখ পড়তেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো লিন্ডার। ভালো করে দেখতেই স্পষ্ট হলো সেই অনুভূতির কারণটাও। এখন ছবির মাকড়সার দিকে নয়, সরাসরি যেন তাদের দিকেই তাকিয়ে আছেন ইলসে কক, মুখে সেই ক্রূর চাপা হাসি। কথাটা স্বামীকে বলতে গিয়েও একেবারে শেষ মুহূর্তে আত্মসংবরণ করল লিন্ডা। অ্যালবার্ট হয়তো হাসাহাসি করবে, তাকে বলবে ভিতুর ডিম। আর সত্যিই তো, এ কি সম্ভব? নিশ্চয়ই মোমবাতির ম্লান আলোর কারসাজিতেই এমনটা মনে হচ্ছে। অস্বস্তিটুকু সবলে ঝেড়ে ফেলে খাওয়া সেরে উঠে পড়ল লিন্ডা। বাসনপত্র নামিয়ে রাখল কিচেনের সিঙ্কে। সারাটা দিন ধকল কম যায়নি, তাই ঠিক হলো তাড়াতাড়ি শুয়ে পড়াই ভালো। মোমবাতি নিয়ে হলঘরের একপাশে সিঁড়ি বেয়ে দুজনে দোতলায় উঠল। এখানে পাশাপাশি 3টে শোবার ঘর। 3টে ঘরেই ছড়িয়ে ছিটিয়ে ছিল কিছু প্রাচীন আসবাব। সেগুলোকে 2টো ঘরে জড়ো করে রেখে একটা ঘর ফাঁকা করে নেওয়া হয়েছে। সেখানে রাখা হয়েছে আধুনিক খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব। এটাই তাদের রাতের আস্তানা। বিছানায় শুয়ে লীলায়িত ভঙ্গিতে স্বামীকে একবার কাছে টেনেছিল লিন্ডা। কোনো লাভ হলো না। সুন্দরী স্ত্রীর বাহুবন্ধনে ধরা দিলেও অব্যাহত রইল উত্তেজিত অ্যালবার্টের ভিলা নিয়ে বকবকানি। ভাবা যায় 80 বছর আগে হয়তো এই ঘরেই শুতেন কক দম্পতি। মনে করলেও রোমাঞ্চ হয়। এখানে বসেই হয়তো তারা স্থির করতেন বুকেনওয়াল্ডের হতভাগ্য বন্দীদের পরিণতি। ভাবলেও শিহরণ জাগে, হয়তো এখানেই, ইত্যাদি ইত্যাদি। মোরগকে যাক। এক সময় তাকে ছেড়ে পাশ ফিরে শুলো তিতি বিরক্ত লিন্ডা। অচিরেই তলিয়ে গেল ঘুমের অতলে। ঘুম ভাঙল গভীর রাতে। কটা বাজে কে জানে। ঘোরটা তখনও কাটেনি। চোখ খুলে লিন্ডা বোঝার চেষ্টা করছিল ঘুম ভাঙার কারণটা ঠিক কি। তখনই বুঝতে পারল কোথা থেকে যেন ভেসে আসছে একটা অস্ফুট কান্নার শব্দ। কোনো মহিলার গলার আওয়াজ। সচকিত লিন্ডা শুনতে শুনতেই সেই কান্না যেন পাল্টে গেল ভয়ের আর্তনাদে। একই সাথে ভেসে এলো একাধিক পুরুষ কণ্ঠের পাশবিক উল্লাস ধ্বনি। তবে ক্ষীণ, অস্পষ্ট পুরোটাই। পাশে অ্যালবার্ট অঘরে ঘুমোচ্ছে। ব্যস্ত হয়ে লিন্ডা তাকে ঠেলা দিল। হেই হেই, শুনছো? কাদের যেন গলার আওয়াজ। ও পাশের বাড়ির আওয়াজ হবে। শত তোমার মুন্ডু, পাশে আবার বাড়ি কোথায়? এবারে অ্যালবার্ট একটু খেয়াল করে শুনল বটে, তবে তার ঘুম পুরোপুরি কাটল না। পুরনো বাড়ি তো, হয়তো দেওয়ালের ফাঁক ফোঁকর দিয়ে হাওয়া ঢুকছে। ওই তো থেমে গেছে। বাস্তবিকই শব্দটা আর হচ্ছে না। উৎকর্ণ হয়ে আরো কিছুক্ষণ শোনার চেষ্টা করল লিন্ডা। তারপর সারা দিনের ক্লান্তির জেরে আবার জুড়ে এলো তার দু চোখ। পরের দিন সকালে অবশ্য আওয়াজের কথাটা তার আর মনে ছিল না।
একটু বেলা হতেই উপস্থিত হলো হারমান আর মারিয়া। দুজনে মিলে ঝটপট বানিয়ে ফেলল চা আর প্রাতরাশ। তাদের দৌলতে একটা নতুন জিনিস খাওয়া হলো হোমস দম্পতির, জাওয়ার ক্রাউট বা বাঁধাকপির আচার। নিজেদের বাড়ি থেকে বস্তুটা সঙ্গে করে নিয়ে এসেছিল মারিয়া। কিন্তু এর পরেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। বাড়ির কিছু জিনিস কেনার ছিল। ব্রেকফাস্ট পর্ব শেষ করে হারমানকে সঙ্গে নিয়ে অ্যালবার্ট ভাইমার শহরের বাজারের দিকে রওনা হলো। মারিয়া নিচে দুপুরের রান্নায় ব্যস্ত। সেই ফাঁকে লিন্ডা আবার উপরে উঠে এলো। উদ্দেশ্য ওপরের অন্য দুটো ঘর ঘুরে দেখা। দুটো ঘরেই কিছু আসবাব ডাঁই করে রাখা। প্রথম ঘরের কোনো জিনিস তেমন ভালো না লাগলেও দ্বিতীয় ঘরের একটা ড্রেসার লিন্ডার দৃষ্টি আকর্ষণ করল। এত পুরনো আসবাব সে আগে দেখেনি। মাহাগানি কাঠের তৈরি, নকশা করা। আয়নার দুপাশে দুটো সিংহের মাথা। সামনে একটা বসার টুলও রয়েছে। তাতে বসে লিন্ডা আয়নার দিকে তাকালো। আয়নার পেছনের পাড়া নষ্ট হয়ে গিয়ে জায়গায় জায়গায় ছোপ ধরে গেছে। তার মধ্যে লিন্ডার আবছা প্রতিবিম্ব। কিন্তু সেদিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। মুখটা এরকম লালচে দেখাচ্ছে কেন? সামনে ঝুঁকে ভালো করে দেখতেই তার দু চোখ আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল। এ যে তারই মুখ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মুখে একটা জিনিস অনুপস্থিত, ত্বক। কেউ যেন তার মুখের চামড়া ছিলে ছাড়িয়ে নিয়েছে। ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে অনাবৃত দগদগে মাংস থেকে। পল্লবহীন চোখে, ওষ্ঠহীন দংষ্টায় অবর্ণনীয় বিভৎসতা। তীব্র ত্রাসে চিৎকার করে উঠল লিন্ডা। তারপর আর কিছু মনে নেই তার। জ্ঞান ফিরলে দেখল মেঝেতে শুয়ে আছে। উদ্বিগ্ন মুখে মারিয়া তার পরিচর্যা করছে। থেমে থেমে অত্যন্ত অসংলগ্ন ভঙ্গিতে লিন্ডা তাকে জানালো কি দেখেছে। শুনে পাংশু হয়ে গেল মারিয়ার মুখও। এসব ডাইনির জিনিস, এক্ষুনি পুড়িয়ে ফেলা উচিত। একটু বেলায় ফিরে এসে অ্যালবার্ট এই কাহিনী শুনল। এবারে কিন্তু সে হেসে উড়িয়ে দিল না, বরং তার মুখে ফুটে উঠল একটা বিস্ময়ের ভাব। আসলে ওকে বুকেনভাল্ডের ডাইনি এমনি এমনি তো বলা হতো না। অনেক সময় বন্দিকে মেরে তার চামড়া ছাড়িয়ে নিতেন উনি। সে কি? হ্যাঁ, বিশেষ করে ওই বন্দির শরীরে পছন্দসই ট্যাটু থাকলে পরে সেই চামড়া ট্যান করে তৈরি হতো পর্দা, শৌখিন ল্যাম্পশেড, এইসব। নির্বাক লিন্ডা তাকিয়ে রইল কেবল। উল কি? অ্যালবার্টের নিজের কাঁধেই তো আছে একটা মাওরি উপজাতির কোনো দেবতার মুখ। নিউজিল্যান্ড বেড়াতে গিয়ে আঁকিয়েছিল শখ করে। যাই হোক, ওই ঘরে আর যেও না, ভয় পাচ্ছ যখন। তার গেল না লিন্ডা। মারিয়ার সাথে কিচেনে কাটালো সারাদিন। সন্ধ্যায় কাজের লোকেরা চলে গেলে আঠার মতো লেগে রইল অ্যালবার্টের গায়ে। আর সেই রাতেই আবিষ্কৃত হল ভিলার গোপন কুঠুরি। বিছানায় শুয়ে লিন্ডার ঘুম আসছিল না। রাত প্রায় 2টোর সময় মৃদু গোঙানিটা প্রথমে তারই কানে এলো। যেন বহু দূরে অসহ্য যন্ত্রণায় গুমড়িয়ে মরছে কেউ। ওঠো, ওই শোনো আবার। অ্যালবার্টও আজ অনেক সজাগ ছিল।
ডাক দিতেই সে ঝট করে বিছানার উপর উঠে বসল। কান খাড়া করে শুনল কিছুক্ষণ, নিচের তলা থেকে আসছে বলেই সে তড়াক করে উঠে একটা ইলেকট্রিক টর্চ হাতে নিয়ে নিচে রওনা দিল। একা থাকতে সাহস না পেয়ে তার পিছু নিল লিন্ডাও। একতলায় পৌঁছে কিন্তু শব্দের উৎস খুঁজে পাওয়া গেল না। তারা নামতে নামতেই আচমকা থেমে গেছে সেই শব্দ। বেড়াল টেড়াল হবে বলে অ্যালবার্ট ফিরতে যাচ্ছে, হঠাৎ একটা সুস্পষ্ট শ্বাসের আওয়াজ। চমকে উঠে ছবির উপর আলো ফেলল অ্যালবার্ট। এদিক থেকেই এসেছে শব্দটা। টর্চের আলোয় ভয়ার্থ লিন্ডার আবার মনে হলো ছবির মাকড়সা নয়, সরাসরি যেন তাদের দিকেই তাকিয়ে আছেন ইলসে কক। কিন্তু সে বাধা দেওয়ার আগেই ছবির দিকে এগিয়ে গেল অসম সাহসী অ্যালবার্ট। ছবিটা সামান্য সরিয়ে টোকা মারল পেছনের ওয়ালপেপারে। একটা ফাঁপা শব্দ হলো। আরে, এখানে ওয়ালপেপারের নিচে দেওয়াল না, বরং কাঠ মনে হচ্ছে। এই ছবির পেছনে না নির্ঘাত একটা গোপন কুঠুরি আছে, সেখানে হাওয়া ঢুকেই ওই শব্দের উৎপত্তি। সেদিন অবশ্য আর কিছু করা গেল না। পরের দিন সকালে কাজের লোকেরা আসতেই হারম্যানকে নিয়ে নেমে পড়ল অ্যালবার্ট। পোর্ট্রেটখানা একদিকে সরিয়ে তার পেছনের দেওয়ালের ওয়ালপেপার খুঁটে খুঁটে তুলতে বেরিয়ে পড়ল একটা কাঠের দরজা। দীর্ঘদিনের অব্যবহারে এঁটে বসে গেছিল, তাই সেই দরজা খুলতে যথেষ্ট বেগ পেতে হলো। শেষমেশ তা খুলে যেতেই দেখা গেল একটা অন্ধকার প্যাসেজ। অত্যুৎসাহী অ্যালবার্ট তখনই সেই পথে পা বাড়াতে চাইছিল, বাধা দিল হারমান। চোর কুঠুরি তাহলে সত্যি আছে? ছোটবেলায় ঠাকুরদার মুখে শুনেছিলাম এ বাড়ির কোনো একটা গোপন ঘরে অভিজাত ইহুদি পুরুষদের ধরে এনে লুকোনো ধন সম্পদের হদিশ পাওয়ার জন্য ককদের নির্দেশে তাদের উপর অকথ্য অত্যাচার চালাতো এসএস কমান্ডান্টরা। সেখান থেকে আর বেরোনো হতো না তাদের। এখন বুঝতে পারছি এই সেই ঘর। আর শুধুমাত্র এতেই তৃপ্ত হতেন না এসএস কর্তারা। বুকেনভাল্ড ক্যাম্পের বন্দীদের মধ্যে থেকে বেছে বেছে বড় ঘরের বউ মেয়েদেরও নাকি এখানে তুলে নিয়ে আসা হতো। তাদের মৃত্যু হতো আরও যন্ত্রণাদায়ক, আরও দীর্ঘায়িত। আর একেবারে সামনে দাঁড়িয়ে তাদের সেই লাঞ্ছনা পুরোপুরি উপভোগ করতেন বিকৃত মনস্ক ইলসে কক। তোমরা যা শুনেছ তা সত্যি হতেই পারে। আমেরিকানরা বুকেনভাল্ড দখল করার পর নিজেদের কুকীর্তি ঢাকার জন্য নাৎসিরা হয়তো ওই দরজা বন্ধ করে তার উপর ওয়ালপেপারের আস্তরণ চাপিয়ে দিয়েছিল। এতদিন পরে ব্যাপারটা ফাঁস হলো, কিন্তু তারা যা করেছিল সেসব তো কবেই চুকে বুকে গেছে। যায়নি, কোনোদিনই যাবে না। ভুল করেও ওই চোর কুঠুরিতে ঢুকবেন না হে হোমস। দীর্ঘদিন রক্তের স্বাদ না পেয়ে বুভুক্ষু হয়ে আছে ওই ঘর। বরং যত তাড়াতাড়ি সম্ভব মিস্ত্রি ডেকে দেওয়াল গেঁথে বন্ধ করে দিন দরজাটা। তাদের কথায় তখনকার মতো নিবৃত হলো অ্যালবার্ট। গোপন দরজা বন্ধ করে নিজের কাজে গেল সে। কিন্তু বিকেলে হারমান আর মারিয়া চলে যাওয়া মাত্রই ফিরে এসে আবার খুলল সেই দরজা। লিন্ডা বাধা দিতে গেলে তার চোখ কপালে উঠল। এই পাগল হয়ে গেলে নাকি তুমি? এত বড় একটা আবিষ্কার খুঁটিয়ে দেখবো না? ওই দুটো কুসংস্কারাচ্ছন্ন গেঁয়ো ভূতের কথায় ঘাবড়ে গিয়ে পিছিয়ে যাব? বিকেলের আলোতেও সেই নিষিদ্ধ প্যাসেজ, প্রায় অন্ধকার। টর্চ হাতে সেখানে পা রাখল সে। বাধ্য হয়ে তার পিছু নিল লিন্ডাও। প্যাসেজটা সংকীর্ণ হলেও প্রায় 15 ফিট এগিয়ে গিয়ে একটা চৌকো ঘরের ভেতরে উন্মুক্ত হয়েছে।
সেই ঘরে ঢুকে দুজনে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। ঘরে দ্বিতীয় কোনো দরজা বা জানালা নেই। আসবাব বলতে শুধুমাত্র একটা পুরনো লোহার খাট, তার চার কোনায় 4টে লোহার শিকল লাগানো। ঘরের ছাদ থেকেও ঝুলছে কিছু ভগ্নপ্রায় শিকল। হারমান ভুল কিছু বলেনি, এটা অত্যাচার কক্ষই বটে। তো এইসব শিকলে হাত পা বেঁধে। ও কি লিন্ডা, কি হলো তোমার? জানি না, হঠাৎ যেন মনে হলো একসাথে অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি যে বলো, এখানে আছেটাকে? তবু প্লিজ এখান থেকে বেরিয়ে চলো, আমার খুব ভয় করছে। স্ত্রীর পীড়াপিড়িতে তখনকার মতো গুমঘর ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলো অ্যালবার্ট। কিন্তু সেই সন্ধ্যাতেই আবার ওই ঘরে ঢুকতে চাইল সে। রাত তখন প্রায় 8টা। ভিলার চারিদিকে ঘন অন্ধকার। একতলার হলে বসে নৈশাহার সারছিল দুজন। খেতে খেতে যথারীতি বাড়ির ভেতরে এই গুমঘর আবিষ্কারের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বকবক করে চলেছিল অ্যালবার্ট। প্লেটের দিকে চোখ রেখে চুপচাপ শুনে যাচ্ছিল লিন্ডা। হঠাৎ থেমে গিয়ে উৎকর্ণ হয়ে অ্যালবার্ট বলল, ভাবতে পারছো ডার্লিং, কত বড় ব্যাপার এটা। কালকেই সাংবাদিকদের খবর দেবো, বুঝলে? আর মিউজিয়াম হিসেবে সংরক্ষণ হবে এই বাড়ির। নাৎসি অত্যাচার কক্ষ দেখতে আসবে দর্শকরা। আরে কে যেন ডাকলো না? কই না তো। স্পষ্ট শুনলাম, কমেন্সিয়ে কমেন্সিয়ে। আওয়াজটা ওই বন্ধ দরজার দিক থেকেই এলো মনে হলো। চলো তো একবার খুলে দেখি। না। প্রায় আর্তনাদ করে উঠে তার হাত ধরে হিড়হিড় করে টেনে ওপরতলায় নিয়ে গেল লিন্ডা। সোজা বিছানায় শুইয়ে দিয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে দিল ঝটপট। মনে মনে ঠিক করে নিল, আর নয়, কাল সকালেই এ বাড়ি ছেড়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, অ্যালবার্ট যাই বলুক না কেন। শেষ রক্ষা কিন্তু হলো না। আজ কিছুতেই ঘুম আসবে না ভেবেছিল লিন্ডা, কিন্তু দীর্ঘ স্নায়বিক উত্তেজনার দরুন ক্লান্তি ছিল। একসময় ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে এলো চেতনা। ঘুমের মধ্যে ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছিল সে। নিচের ওই গুম ঘরে কাকে যেন অত্যাচার করছে জার্মান অফিসাররা। যন্ত্রণায় কাতরাচ্ছে হতভাগ্য। হঠাৎ ঘুম ভাঙতেই বুঝল স্বপ্ন নয়, নিচতলা থেকে সত্যি ভেসে আসছে একটা মৃদু গোঙানির আওয়াজ। কাঠ হয়ে আরো কিছুক্ষণ শুয়ে রইল লিন্ডা। তারপর পাশ ফিরে স্বামীকে ডাকতে গিয়েই চমকে উঠল সে। পাশে অ্যালবার্ট নেই, বিছানা শূন্য। ধর্মড় করে উঠে বসতেই মোমের আলোয় চোখে পড়ল বিছানার পাশের টেবিলে পড়ে রয়েছে অ্যালবার্টের টর্চ। আলো ছাড়াই নিচে নেমেছে সে। ওই অন্ধকারের মধ্যে টর্চ তুলে নিয়ে পড়ি মড়ি নিচে দৌড়ালো লিন্ডা। হল ঘরে ঢুকতেই তার টর্চের আলো পড়ল সেই ছবির উপর। না, এবারে আর কোনো সন্দেহের অবকাশ নেই। সরাসরি তার দিকেই তাকিয়ে আছে নিলসে কক। চোখ মুখে হিংস্র উল্লাস, আর তার মাথার ওপরের ওই মাকড়সা। হঠাৎ শিউরে উঠল লিন্ডা। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। এতক্ষণে বুঝতে পেরেছে সে, ওই মাকড়সা ছবির অংশ নয়, বরং ক্যানভাসেরই নকশা। ওটা আসলে একটা ট্যাটু। কাগজ নয়,
কোনো হতভাগ্য বন্দির শুকনো চামড়ার উপর আঁকা হয়েছিল ওই পোর্ট্রেট। কিন্তু অ্যালবার্ট কোথায়? টর্চের আলো একটু ঘোরাতেই চোখে পড়ল গোপন কুঠুরির দরজা হাট করে খোলা। ভেতরে অন্ধকার। কিছুক্ষণ আগের সেই গোঙানিও থেমে গেছে। ঘরে এখন গোরস্থানের স্তব্ধতা। অনেকক্ষণ সভায় দাঁড়িয়ে থেকে অবশেষে এগোলো লিন্ডা। তাকে এর শেষ দেখতেই হবে। টর্চের আলো সম্বল করে গোপন প্যাসেজের নিরন্ধ্র অন্ধকারে ঝাঁপ দিল সে, এবং কুঠুরিতে পা রেখেই স্থাণু হয়ে রইল নিশ্চিম ত্রাসে। কুঠুরির সেই লোহার খাটে শয়ান আলবার্টের নিষ্পন্দ বিবস্ত্র দেহ। হাত পা খাটের চার কোণে শিকল দিয়ে বাঁধা। সারা দেহের অজস্র ক্ষত মুখে রক্ত জমাট বেঁধে আছে। তবে সব থেকে বীভৎস ব্যাপারটা হলো তার একদিকের কাঁধ আর বাহু থেকে নিপুণভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে সবটুকু ত্বক। সেখানে এখন দগদগে একটা বিশাল ঘা। উল্কি সহ সেই ছাড়ানো চামড়া টাঙানো রয়েছে খাটের পাশেই, দেওয়ালের একটা হুকে। লিন্ডার অস্ফুট আর্তনাদের উত্তরে ঘরের কোণ থেকে ভেসে এলো একটা অনুচ্চ নিষ্ঠুর হাসির শব্দ। কম্পিত হাতে সেদিকে টর্চ ঘোরাতেই সে দেখতে পেল সেখানে তাল তাল ধোঁয়া পুঞ্জীভূত হয়ে রূপ পরিগ্রহ করছে দুই ছায়ামূর্তি, এবং এই অশরীরীরা তার পরিচিত। কয়েক মুহূর্ত আগেও তাদের সে দেখেছে হল ঘরে টাঙানো এই ছবিতে। গার্ল অটো কক নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু ইলসের মুখে পৈশাচিক উল্লাস, ব্যঙ্গ বঙ্কিম হাসি। একটা শানিত ছুরি হাতে নিয়ে একটু একটু করে লিন্ডার দিকে এগিয়ে আসছেন তিনি। তীব্র ত্রাসে চিৎকার করে উঠে প্যাসেজের দিকে ঘুরল লিন্ডা, কিন্তু সেই প্যাসেজও এখন আর শূন্য নয়। হঠাৎ দপদপ করে কাঁপছে তার হাতে ধরা টর্চের আলো। তবুও সেই আলোয় দেখা যাচ্ছে সেখানে পরপর ছায়ামূর্তি, তাদের পরনে সামরিক উর্দি, অস্থি দন্তসার মুখে, মণিহীন চোখে জান্ত হিংস্রতা। ভয়ানক ক্রোধে খুলছে আর মুষ্টিবদ্ধ হচ্ছে তাদের হাত, যেন অন্ধ আক্রোশে আঁকড়ে ধরতে চাইছে যা কিছু পেলব, সুন্দর, অনাবিল। তবুও পেছনে সাক্ষাৎ বিভীষিকা। যে কোনো উপায়ে পৌঁছতেই হবে হল ঘরে, তাই বাধ্য হয়ে সামনের পথেই পা বাড়ালো নিরুপায় লিন্ডা। আর ঠিক তখনই ম্লান হতে হতে নিভে গেল টর্চের আলো। চলেছে লিন্ডা। নিকষ অন্ধকারে যেন কোনো হিমশীতল অর্ধতরল পদার্থের প্রতিরোধ ভেদ করে এগিয়ে যাচ্ছে সে। ক্লিন্ন কদর্য হাতগুলো অশালীন ভঙ্গিতে স্পর্শ করছে, নিষ্পেষণ করছে তার দেহ। বাসবিক উল্লাসে টেনে ছিঁড়ে দিচ্ছে তার পরিধেয়, বিবমিশার উদ্রেক হচ্ছে তার, তবুও চলেছে সে। কিন্তু কোথায় এই পথের শেষ? এখনো কেন আসছে না হল ঘরে যাওয়ার সেই দরজা? সামনে অনন্ত অন্ধকার, অসংখ্য আবিল হাত। পাশবিক অত্যাচারও বোধহয় এক ধরনের নেশা। কথাটা অদ্ভুত, তাই না? আমরা পাশবিক অত্যাচার বলি বটে, কিন্তু পশুদের কখনো অত্যাচার করতে দেখা যায় না। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক, বর্ণিশা এবং বর্ষা। শব্দগ্রহণ ও আবহে সায়ন। গল্পটা আমরা নিয়েছি ফ্রিডম গ্রুপ থেকে প্রকাশিত অপজাগতিক বইটি থেকে। শুনছিলেন ঐশিক মজুমদারের কাহিনী অত্যাচারীর প্রাসাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।